প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তৃতীয় অধ্যায়ের এমসিকিউগুলো আলোচনা করতেছি। তবে তার আগে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের সিকিউর জন্য যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে রূপান্তর, বাইনারি যোগ বিয়োগ, অক্টালের যোগ বিয়োগ, হেক্সাডেসিমেলের যোগ বিয়োগ, পাশাপাশি পরিপূরক। এই 4টা টপিকস আমাদেরকে ভালো মতো করে সিকিউর জন্য দেখতে হবে। আর বুট বইয়ের প্রথম অর্থাৎ তৃতীয় অধ্যায়ের যে বুট বই, সেই বুট বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম পেজ প্লাস লাস্টের কোডিংয়ের যে অংশটা আছে সেটা অবশ্যই বুট বই রিডিং পড়তে হবে দাগান্বিত করে। ঠিক আছে? তো আমি এখন তোমাদের সামনে আচ্ছা, আমরা জানি সংখ্যা পদ্ধতিতে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটর ইউজ করে কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে? তো তারপর আমরা এখানে হাতে করে দিচ্ছি এই কারণে যেন সিকিউ তো আমরা কিছুটা সুবিধা পেতে পারি। তো সবাই একটু দেখো, এখানে প্রথম যে এমসিকিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউনিকোড বিটের সংখ্যা কত? আমরা জানি 16 বিট। আমি যদি বলি ইউনিকোড 16 বিট তথা 2 বাইট, এবং আবার বলছি ইউনিকোড হচ্ছে 16 বিটের এবং এটা হচ্ছে 2 বাইটের। এটার সাহায্যে 65,536টা অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। ওকে, ইউনিকোডের বিটের সংখ্যা তাহলে কত? ইউনিকোডের বিটের সংখ্যা হচ্ছে আমরা বলছি 16। ঠিক আছে? এরপর ইউনিকোডের মোট কতগুলো ভিন্ন অক্ষর বা চিহ্ন প্রকাশ করা যায়? আমরা জানি 2 টু দি পাওয়ার 16 ইকুয়ালস টু 65,536। তাহলে 2 টু দি পাওয়ার 16 ইকুয়ালস টু হচ্ছে কত? 65,536। তো এখানে এই সংখ্যাটা না লিখে জাস্ট পাওয়ার দিয়ে লিখেছে, তাহলে আনসার হচ্ছে এটা। এখানে দেখা যাচ্ছে 48C ধারাটির বা অনুক্রমটির পরের মান কত? আমরা জানি পরের মান হচ্ছে 1 যোগ। তো এখানে যেহেতু সি আছে ধারাটাতে, তাহলে বুঝতে হবে এটা হেক্সাডেসিমেল আছে। এখন আমরা দেখতে পাচ্ছি 48, এখানে পার্থক্য হলো 4। ঠিক আছে? তাহলে 4 এর সাথে 4 যোগ করলে 8, 8 এর সাথে 4 যোগ করলে 12 হয় ডেসিমেলে, সেটা হেক্সাডেসিমেলে কি লেখা হয়? সি লেখা হয়। সো পরবর্তীতে সি এর সাথে কত যোগ করব? আমরা 4 যোগ করব। তো আমরা জানি সি মানে 12, 12 আর 4 যোগ করলে 16। তবে আমরা এটাও জানি হেক্সাডেসিমেল হচ্ছে 0 থেকে 9, এরপরে এ থেকে এফ। এখানে এ থেকে এফ বলতে অবশ্যই জানো, এফ মানে হচ্ছে 15। ঠিক আছে? যার বেস হলো কত? 16। তো আমরা সি এর সাথে 4 যোগ করলাম, সি মানে 12, 12 সাথে 4 যোগ করলে 16, 16 কিন্তু আমার এই 0 থেকে 15 ভিতরে নাই, তথা এফ এর ভিতরে নাই, সেহেতু সেই 16কে আমরা যদি 16 দিয়ে ভাগ করি তাহলে একবার যাবে, পাক শেষ কত? 0, তার মানে 10। সো আমরা এখানে সরাসরি 10 বসা দিব। তার মানে হচ্ছে এই দুইটা যোগ করলে কত হয়? 16। কিন্তু হেক্সাডেসিমেলে 16 বসবে না, যেহেতু হেক্সাডেসিমেল মৌলিক চিহ্নের বেশি হয়ে গেছে। হেক্সাডেসিমেল মৌলিক চিহ্ন হচ্ছে 0 থেকে 9, এ থেকে এফ, অর্থাৎ এফ এর ভ্যালু হচ্ছে এখানে 15। তারপরে 0 থেকে 15 বেশি হলে আমরা সেই 16 হেক্সাডেসিমেল বেস দিয়ে আমরা ভাগ করব। ভাগ করে আমরা ভাগশেষটা এখানে বসাবো যোগফল হিসাবে, এরপরে ভাগফলটাকে হাতে রাখবো, তার মানে 10। তার মানে এখানে আনসার হবে কত? 10। 10 বলা যাবে না, আবার 10 বললে কিন্তু 1 হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমি এখানে কিন্তু আবার এমসিকিউগুলো লিখতে গিয়ে কোনো সিকোয়েন্স মেনটেন করিনি, যখন যেটা আসছে সেটা নিয়ে আলোচনা করতেছি, সবাই একটু খেয়াল করো। এরপর যেটা সেটা হচ্ছে এখানে লেখা আছে দশমিক সংখ্যার মানে -12 টুয়াইস কমপ্লিমেন্ট যেটা বলছে। তো এখানে কমপ্লিমেন্ট বের করার জন্য সহজ ওয়ে হচ্ছে, সবসময় মাথা রাখবা, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সাধারণত আমাদের 4 বিট অথবা 8 বিট, না হয় 16 বিট। তবে আমাদের বইতে বেসিক্যালি 8 বিটের আছে। তো আমরা একটা কাজ করব, সেই 12-এর আমরা কি করব? বাইনারি মান বের করব। যেহেতু এটা একটা ডেসিমেল সংখ্যা, সবাই জানো 1 দ্বিগুণ 2 দ্বিগুণ 4 দ্বিগুণ 8 দ্বিগুণ 16 দ্বিগুণ 32। ঠিক আছে? এরপর দ্বিগুণ হচ্ছে আমরা 64 দ্বিগুণ 128। আমরা তাহলে এই সূত্রের মাধ্যমে সেই 12কে আমরা আগে বাইনারিতে নিব। তাহলে আমরা জানি 8 4 12, সেজন্য তাদের 12 1 দিয়ে বাকিটা কী দিব? 0 দিব। তাহলে এটা হচ্ছে 12 এর বাইনারি মান। আমাকে বলছে টুয়াইস কমপ্লিমেন্ট বের করতে।
সো টয়েস কমপ্লিমেন্ট বের করার জন্য এমসিকিউর ক্ষেত্রে সহজ ওয়ে হলো তোমরা যে কোনো সংখ্যাকে যদি যে কোনো একটা সংখ্যা যদি আমাকে টয়েস কমপ্লিমেন্ট বের করতে বলে যে কাজটা করবা সে কাজটা হচ্ছে কি প্রথমে বাইনারি ভ্যালু বের করবা, বাইনারি ভ্যালু বের করার পর একটা টান দিবা, টান দেওয়ার পরে ডান দিক থেকে আসবা, আসার সময় 1 আছে কিনা দেখবা। যেমন এখানে কি 1 আছে, না, বসে গেল 0, 1 আছে, না, 0 বসে গেল। তাহলে আমরা এই যে প্রথম 1টা পেলাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কোনো সংখ্যার যদি 2 এর পরিপূরক বের করতে বলে তাহলে সংখ্যাটার প্রথমে বাইনারি ভ্যালু বের করব, ভ্যালু বের করবার শর্টকাটে বের করার জন্য একটা টেকনিক দেখাচ্ছে, সেটা হচ্ছে সংখ্যাটার আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো, আসার সময় 1 আছে কিনা দেখব। যেমন এখানে 1 নাই, 0 বসে গেছে, 0 বসে গেছে, এখন 1 পেয়েছি, তার মানে ডান দিক থেকে আসার সময় প্রথম 1টা পাওয়া মাত্র বসে যাবে, বাকিটা উল্টে যাবে। তাহলে বলো 1 এর বিপরীত 0, 1 1 1 1। ওকে, তাহলে এটা হচ্ছে শর্টকাটে 2 এর পরিপূরক বের করার নিয়ম। তাহলে 2 এর পরিপূরক শর্টকাটে বের করার নিয়ম কি, আমরা সংখ্যাটার প্রথমে বাইনারি ভ্যালু বের করব, বাইনারি ভ্যালু বের করার পর কি করব, আমরা ডান দিক থেকে বাম দিকে যাব, 1 আছে কিনা দেখব। দেখি যে এখানে 1 নাই, তাহলে আমরা 0 বসা দিব, 1 নাই 0 বসা, যখন 1 পাবো সেই 1টা বসে বাকিটা বিপরীত হবে। হ্যাঁ, যদি না 1টা শুরুতে হয় তাহলে শুরুতে 1 বসে যাবে, বাকিটা উল্টে যাবে। তার মানে হচ্ছে এরকম, যে কোনো একটা সংখ্যার 2 এর পরিপূরক শর্টকাটে বের করার নিয়ম হচ্ছে প্রথমে বাইনারি ভ্যালু বের করব, সেই বাইনারি ভ্যালুটাকে আমরা কি করব, সেই মানে যে কোনো সংখ্যার যদি পরিপূরক বের করতে বলে প্রথমে আমরা বাইনারি ভ্যালু বের করবো 8 বিটের, ঠিক আছে। বের করার পরে আমরা দেখব 1 আছে কিনা ডান দিক থেকে আসার সময়, অর্থাৎ ডান দিক থেকে আসার সময় 1 যখনই পাবো তখনই বসে, বাকিটা উল্টে যাবে, তবে তার আগে শূন্যগুলো বরাবর বসবে। এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি, ধরো কোনো একটা সংখ্যার বাইনারি ভ্যালু হচ্ছে 1 0 0 1, সাপোজ 0 0 0 0, তো এটা যদি 2 এর পরিপূরক বের করতে বলে আমরা কি করব, আমরা দেখব যে এদিক থেকে আমরা এদিকে যাওয়ার সময় 1 আছে কিনা দেখব, দেখি যে 1 আছে, তাহলে 1 থাকা মাত্র বসে যাবে, বাকিটা বিপরীত হয়ে যাবে। তাহলে বাকিটা বিপরীত হলে 1 1 0 1 1 1 1। এই যে কোনো একটা সংখ্যা 2 এর পরিপূরক বের করার এটি হলো শর্টকাট টেকনিক। সেটা হচ্ছে প্রথমে বাইনারি ভ্যালু বের করবা, তারপর ডান দিক থেকে আসার সময় 1 আছে কিনা দেখবা, সে 1 শুরুতে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, অথবা 2 ঘর পরও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের কথা হচ্ছে বাইনারি ভ্যালু বের করার পরে আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো, আসার সময় 1 আছে কিনা দেখবো, সে 1 পাওয়া মাত্র বসে যাবে, বাকিটা উল্টে যাবে, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় আবার একের পরিপূরক ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে আমরা জানি যে বাইনারি ভ্যালুটাকে জাস্ট বিপরীত করলে একের পরিপূরক হয়, ঠিক আছে। তাহলে 1 1 0 0 1 1 1 1, এটা হচ্ছে একের পরিপূরক, এটা হচ্ছে 2 এর পরিপূরক, আর এটা হলো প্রকৃত মান। আশা করি আমরা এখান থেকে আনসার পেয়ে গেছি। তাহলে এটার সাথে কোনটা মিলে, আনসার এটাই মিলে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আবার, সেটা হচ্ছে খেয়াল করে একটু, এখানে একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। এখানে আমি একটা টেকনিক দেখাই, সেটা হচ্ছে সত্যক সারিগুলো মনে রাখবা। সেটা হচ্ছে ধরো একটা অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে 0 0 0 1, আউটপুটগুলো মনে রাখতে হবে। তবে এর আগে মনে ইনপুট আছে, এটা হচ্ছে কোন গেটের, অ্যান্ড গেটের। ওকে, আমরা তাকে বিপরীত করলে আমরা ন্যান্ড গেট পাই, কোন গেট পাই, ন্যান্ড গেট, ঠিক আছে। তাহলে আমরা এটাকে বিপরীত করলে 1 1 1 0, তাহলে এটা অ্যান্ড গেটের আউটপুট, এটা ন্যান্ড গেটের আউটপুট। আরেকটু যে আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যেমন অর গেটের, ঠিক আছে। আমরা অর গেটের আউটপুটটা কী করবো, এটাকে উল্টাই দিব, মানে অর্থাৎ একটা হলো বিপরীত, আরটা হচ্ছে উল্টা দিব। উল্টা দিলে আমরা কী পাবো, 0 1 1 1 পাবো, ঠিক আছে। এরপর আমরা কী পাবো, এখানে নর গেট, আবার অরের বিপরীত হচ্ছে নর। তাহলে এটাকে আবার যদি আমরা বিপরীত করি তাহলে কী পাবো, 1 0 0 0। তার মানে আমি বলতে চাচ্ছি অ্যান্ড গেটের আউটপুটটা মনে রাখলে হবে, বাকি সবগুলো আউটপুট এমনি মনে থাকবে। তবে এই কোয়েশ্চেনটা আনসার করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা লজিকের সত্যক সারণী আউটপুটটা মনে রাখতে হবে। তাহলে আউটপুট মনে রাখার জন্য সুবিধা হচ্ছে প্রথমে অ্যান্ড গেটের আউটপুটটা মনে রাখবা কষ্ট করে, এটাকে বিপরীত করলে ন্যান্ড গেট হবে, এটাকে উল্টাই দিলে অর হবে, আবার বিপরীত করলে নর হবে। ওকে, এরপর যে কাজটা মনে রাখবা সেটা হচ্ছে এক্স অর, ঠিক আছে। এক্স অর আমি এখানে লিখতেছি এক্স অর, বা এখানে লিখতেছি এক্স অর, ঠিক আছে। তো অর থেকে এক্স অর বানাই ফেলবা কীভাবে, অর আর এক্স অরের মধ্যে আমরা যদি মনে রাখি এখানে একটা এক্স আছে ক্রসের মতো, এটার যদিও না এক্সক্লুসিভ বলা হয়, তো আমরা এই অরের যে আউটপুট সেটার মধ্যে থেকে লাস্টের 1টাকে 0 বানিয়ে দিব, তাহলে 0 1 1 0 হবে। এটাকে আবার বিপরীত করলে এক্স নর, ঠিক আছে, এক্স নর। তাহলে এক্স নর করলে কীভাবে হবে, 1 0 0 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট, আর এটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট। আবার ওইটাকে উল্টা দিলে অর গেট, বিপরীত করলে নর গেট। এরপরে
আর অর এর মধ্যে একটা ওয়ানকে বাদ দিলে জিরো বসা দিলে এক্স অর, এটাকে বিপরীত করলে এক্স নর। তবে এখানে একটা বিষয় বোঝানোর চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই যে আমি যে আউটপুটের কথা বলেছি, এই আউটপুটের অ্যাক্রসে কিন্তু ইনপুট 0 0 আছে, 0 1 আছে, ঠিক আছে, 1 0 আছে, ঠিক আছে, আবার 1 1 আছে। প্রত্যেকটা আউটপুটের আগে এরকম 0 0 0 1 1 0, যেমন এটা 1, ঠিক আছে, এটা আউটপুট, এটার ইনপুট কি 0 0, যেটা এটা আউটপুট ইনপুট কি 0 1, এটা কি 1 0, এটার আউটপুট কি, এটার ইনপুট কি 1 1। তার মানে প্রত্যেকটা আউটপুটের আগে কি আছে, একটা ইনপুট আছে। সেম টু অর, এটার আগে এই 0-র আগে ইনপুট কি 0 0, 1 এর আগে 0 1, এই 1 এর আগে 1 0, এই 1 এর আগে এটা একটা 1 1 1। সেম টু নরের আগে এই যে আউটপুট 1, তার আগে 0 0 0 1 1 0, ঠিক আছে, 1 1। অর্থাৎ আমরা আগে আউটপুটটা এঁকে ফেলবো, তবে ইনপুটটা মনে রাখবো কীভাবে, 0 0, আবার বলছি 0 1 1 0 1 1, এখানেও সেম টু 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। এখন দেখো এখানেও সেম, এটা আউটপুট, তাহলে ইনপুট কি 0 0 0 1 1 0 1 1, এটা আউটপুট এক্স নর গেটের, তাহলে 0 0 0 1 1 0 1 1। ওকে, তাহলে আমরা এখানে যে কাজটা করছি, প্রথমে প্রত্যেকটা লজিক গেটের আমরা আউটপুটটা দেখেছি, প্রত্যেকটা লজিক গেটে কি দেখছি, আউটপুটটা এঁকেছি, ঠিক আছে। ওকে, এগুলো আউটপুট। এখানে এই প্রশ্নটা প্রপারলি দিতে গেলে আমাদেরকে একটু আউটপুটগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু বেসিকলি কথা বলতেছি, জাস্ট কোয়েশ্চেন আনসার দিলে হবে না, কারণ এটা আমাদের বেসিকটা বা সৃজনশীলে কাজে আসতে হবে, সেজন্য বলছি। তাহলে আমরা অ্যান্ড গেটের আউটপুটটা একটা মনে রাখবো, অ্যান্ড গেটের কি 0 0 0 1, এটাকে বিপরীত করলে ন্যান্ড, আবার এটাকে উল্টায় দিলে অর, আবার বিপরীত করলে নর, আবার অর এর সাথে এক্স অর, একটা ওয়ানকে বাদ দিয়ে যদি আমি 0 করে দিই, তাহলে এক্স অর এর আউটপুট, ওটাকে বিপরীত করলে এক্স নর। ওকে, তবে মনে রাখতে হবে প্রত্যেকটা আউটপুটের অ্যাক্রসে বা অ্যাগনিস্টে বা ইকুয়ালস টু ইনপুট আছে। যেমন এবার আসো, এখানে প্রশ্ন বলতে যেই গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হয়। তাহলে আমরা দেখি এখানে দেখো এই গেটের সকল ইনপুট কত 0, কিন্তু আউটপুট 0 নো। এখানে এক্স নর গেটে দেখো সকল ইনপুট 0, আউটপুট 1, ঠিক আছে। আবার দেখো এটা হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেটের সকল ইনপুট 0 কিন্তু আউটপুট 0, তাহলে এটা হবে না। এখানে দেখো সকল ইনপুট 0, তবে আউটপুট কি বলো 1। এখানে দেখো সকল ইনপুট 0, আউটপুট কি বলো 1। এখানে সকল ইনপুট 0, আউটপুট কিন্তু 0। বলছে যে গেটে সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। তাহলে দেখি বলো, সকল ইনপুট 0 হয়ে আউটপুট 1 হয়েছে কোন গেটে, ন্যান্ড গেটে, ঠিক আছে। কোন গেটে হয়েছে, ন্যান্ড গেটে হয়েছে। সকল ইনপুট 0 হয়ে 1 হয়েছে কোন গেটে, এক্স নর গেটে। সকল ইনপুট 0 হয়ে 1 হয়েছে কোথায়, নর গেটে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ন্যান্ড গেটেও শুদ্ধ, নর গেটও শুদ্ধ। তবে যদিও না এখানে কি নাই, এক্স নর গেট নেই, সো এখানে এক্স নর হবে না, তার আনসার হবে 1 এবং 2। এটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সবাই বুঝতে পেরেছ। এমনও হতে পারে সকল ইনপুট যদি কি হয়, ভালো করে খেয়াল করিও, সকল ইনপুট 1 হলে 1 হবে, এরকমও প্রশ্ন করতে পারে। তাহলে দেখো এখানে সকল ইনপুট 1, অরের ক্ষেত্রে 1, এখানে সকল ইনপুট 1, এক্স নরের ক্ষেত্রে 1, সকল ইনপুট 1, হ্যাঁ, অ্যান্ডের ক্ষেত্রেও 1 হয়, সকল ইনপুট 1, তবে এখানে 0। এরকম প্রশ্ন আসতে পারে। অর্থাৎ সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে, সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে, এরকম বলতে পারে। তবে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে, সেটা হচ্ছে কি, আমাদেরকে আউটপুটটা মনে রাখতে হবে। আবার বলছি, মনে রাখার উপায় কি, তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে অ্যান্ডেরটা মনে রাখলে হবে। অ্যান্ডের আউটপুট হচ্ছে কত, অ্যান্ডের আউটপুট হচ্ছে, আমরা যদি বলি, আবার বলছি, অ্যান্ডের আউটপুট হচ্ছে, যেমন অ্যান্ডের আউটপুট হচ্ছে, আমি বলতে চাচ্ছি বারবার 0 0 কি বলছিলাম, অ্যান্ডের আউটপুট কি, অ্যান্ডের আউটপুট হচ্ছে 0 0 কি 1, 0 0 0 1, এটাকে বিপরীত করলে ন্যান্ড, উল্টা দিলে অর, আবার বিপরীত করলে নর, উল্টা মানে এভাবে উল্টাই দেওয়া, হ্যাঁ, নর, আবার অরের সাথে এক্স অরের আউটপুট মনে রাখবা, আবার অরের মধ্য থেকে একটা 1 বাদ দিলে এক্স অর হয়ে যাবে, বিপরীত করলে এক্স নর হবে। তবে প্রত্যেকটা আউটপুটের অ্যাগেনিস্টে ইনপুট আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আশা করি সবাই কথা মানে জিনিসটা ভালো মতো বুঝতে পেরেছ। এবার দেখো এই কোয়েশ্চেনটা, এর সমকক্ষ কি মান, বলছে মান এটা হবে নাকি এটা হবে নাকি এটা হবে। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ টেকনিক শেখাবো। আমি যদিও বলছি ক্যালকুলেটর করা যায়, কিন্তু আমরা কিছুটা বেসিক ক্লিয়ার করার জন্য একটু ক্লাসটা করাচ্ছি। সেটা হচ্ছে, মজার বিষয় হচ্ছে সবসময় মনে রাখবা, যদি বাইনারিতে থাকে তুমি প্রথমে এটাকে ডেসিমেলে নিয়ে যাবা। তাহলে দেখো 1, এখানে আছে কি 0,
হ্যাঁ 0 1 1 ওকে, এরপর কি আছে 0, এরপর আছে 1 1 ওকে, এটা হচ্ছে একটা বাইনারি ভ্যালু 0 1 1 ওকে। আমরা এই বাইনারি ভ্যালুকে শর্টকাটে আমরা কোথায় নিয়ে যাব, আগে ডেসিমেলে নিয়ে যাব, সবসময় মাথায় রাখবা কোথায় নিয়ে যাবা, ডেসিমেলে নিয়ে যাবা। ডেসিমেলের নিয়ম হচ্ছে আমরা জানি 1 1 এর দ্বিগুণ 2 4 8 16 32, এই সূত্রটা দিয়ে আমরা সবসময় একটা ডেসিমেলকে বাইনারি নিতে পারি, বাইনারিকে আবার ডেসিমেলে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি 32 বরাবর 1 আছে, 16 বরাবর 1 আছে, 4 বরাবর 1 আছে, 2 বরাবর 1 আছে, তাহলে 32 যোগ 16 যোগ 4 যোগ 2, তাহলে আমরা কত পাচ্ছি 32 16 48 50, ঠিক আছে 54, এটা হলো কিসে ডেসিমেল। এই 54টা মিলে গেছে। 54 মিলার পর যেই টেকনিকটা অ্যাপ্লাই করবা, মজার বিষয়, বাইনারিতে যেমন একটা দ্বিগুণ দিয়ে একটা সূত্র আছে, ঠিক তেমনি যদি তুমি এটা অক্টালে কত হবে, যেহেতু আগে ডেসিমেল পেয়ে গেছো, এবার এটাকে অক্টালে কত হবে, ওইটাকে আবার হেক্সাডেসিমেলে কত হবে সেটা একটু মিলাও। সেটা যদি মিলাইতে চাও তাহলে আমার এই টেকনিকটা অ্যাপ্লাই করবা। সেই টেকনিকটা হচ্ছে, একটু যদি খেয়াল করো, সেই টেকনিকটা হচ্ছে, ধরো আমরা যেহেতু অক্টাল চেক করব, তাহলে অক্টাল 8 গুণ করে করে 1 1 এর 8 গুণ 8 8 গুণ 64 ওকে। আবার ধরো 16টা আমি পরে বলি, 16টাও বলতে পারি, সমস্যা নেই, 1 16 গুণ বলতে হবে যেহেতু আমি হেক্সাডেসিমেল, তো এটা 16 গুণ 256 ওকে। এই সূত্রটা দিয়েও আমার প্রশ্ন ছিল, যেহেতু বাইনারি সূত্র দিয়ে আমরা মান বের করতে হয়, সেম টু অক্টালের একটা সূত্র আছে, সেটা হচ্ছে অক্টালটা 8 গুণ করে করে, হেক্সাডেসিমেলটা 16 গুণ করে করে ওকে। এখন আমরা 64 পেয়েছি। এই 64টা দেখো একটু ক্লাসটা কিন্তু ভিন্ন, ঠিক আছে, সচরাচর বিষয় মতো নয়, সেজন্য একটু কাইন্ডলি খেয়াল করবা। তাহলে আমি বলছি 54 ওকে, 54 যে পেয়েছি, দেখি আমরা একটু কাজ করি। এই 54টা আমরা এখন অক্টালে কনভার্ট করব। তাহলে কনভার্ট করার সহজ নিয়ম হচ্ছে 64 আর এখানে নাই, সো এটা আমরা আর হিসাব করব না। দেখি বলো তো এই 8টা এখানে কয়বার আছে, বলো 8টা আমরা জানি 6টা 48, ঠিক আছে 6 বার আছে, 6 বার। তাহলে আমরা এখান থেকে 48 যদি বিয়োগ করি আমরা পাবো কত, 48 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 6, ঠিক আছে, এটা 54, তাহলে আমরা জানি 14 থেকে 8 গেলে 6 ওকে। এরপর দেখি বলো এই একটা 6-এর মধ্যে কয়বার আছে, 6 বার, তাহলে এখানে 6, তাহলে 6 6 আছে কিনা দেখো, ওকে মিলে গেছে। আরেকটু এটা হচ্ছে জটিল লাগলো, আমি আরেকটু অঙ্কের মধ্যে আরেকটু বলবো, সমস্যা নেই। আচ্ছা আমরা তাহলে 54 পেয়েছিলাম কিসে, ডেসিমেল। আবার একটু যাচাই করি 54, দেখি বলো তো এই 256 তার 54-এ থাকবে না, সো 16 এখানে কয়বার আছে 54-এর মধ্যে, আমরা জানি 4 16 64 3 16 48, তাহলে 3 বার আছে। তাহলে এখান থেকে আমি 48 বিয়োগ করলে কত পাবো, হ্যাঁ 6 পাবো, ঠিক আছে। তাহলে ওই 1 6-এর মধ্যে কয়বার, 6 বার, তাহলে 36, আনসার 36ও আছে। আশা করি এখানে একটা নতুনত্ব কিছু শিখতে পেরেছো, সেটা হচ্ছে যে কোনো এরকম একটা সংখ্যা দিয়ে যদি বলে এটার ভ্যালু কত, তাহলে একটা কাজ করবো, আগে ডেসিমেলে নিয়ে যাবা। ডেসিমেলে 1 2 4 8 যদি না বাইনারিতে থাকে, ঠিক আছে, এভাবে 1 2 4 8, 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8, এভাবে করে আমরা ডেসিমেলে নিয়ে যাব। ডেসিমেলে নিয়ে আমরা অক্টালের সূত্রটা লিখব, যদি অক্টাল আমরা যাচাই করতে চাই। যদি হেক্সাডেসিমেল বলে আমরা হেক্সাডেসিমেলের সূত্রটা লিখব। আর যদি আমাকে বলে 5 ভিত্তিতে নাও, তাহলে আমি 5 ভিত্তির সূত্রটা লিখব, কেমনে 5 গুণ করে করে, অক্টাল বলে 8 গুণ করে করে, হেক্সাডেসিমেল বলে 16 গুণ করে করে। আমি আশা করি এই জিনিসটা বোঝাতে পেরেছি। পরবর্তী আমরা আরেকটা এক্সাম্পল ইনশাল্লাহ বলবো, ঠিক আছে। এবার দেখো এখন যদি আমরা পরবর্তীতে যে সংখ্যা মানে যে এমসিকিউটা, সেটা হচ্ছে, তাহলে এখানে আনসার হবে 3টা, ঠিক আছে। কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি 60 ভিত্তিক, আমরা জানি অবশ্যই এটা সুমেরিয়ান ব্যাবিলিয়ান সভ্যতা, কারণ মিশরীয় হচ্ছে 10 ভিত্তিক, মায়ান হচ্ছে 20 ভিত্তিক, এটা 60 ভিত্তিক, এটা 10 ভিত্তিক, এটা হচ্ছে কত ভিত্তিক বলছিলাম, 20 ভিত্তিক বা 20 ভিত্তিক, এটাও 10 ভিত্তিক। তো আমরা জানি সুমেরিয়ান, এখানে সংখ্যা পদ্ধতির বুট বইয়ের যে প্রথম 2 পৃষ্ঠা পড়তে বলছিলাম, সেখানে অনেক তথ্য আছে অবশ্যই। সেটা হচ্ছে সুমেরিয়ান ব্যাবিলিয়ান সভ্যতার মানুষেরাই কিন্তু আমাদের যে ঘড়ি 60 মিনিট 60 সেকেন্ড এবং ত্রিকোণমিতিক যে অ্যাঙ্গেলগুলোর পরিমাপ, সেইগুলো কিন্তু ধারণা দিয়েছিলেন, সেই জন্য আমরা মনে রাখবো ওকে। তাহলে মিনিট ঘন্টার হিসাব, কোণের পরিমাপ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতি, আমরা বলবো সুমেরিয়ান ব্যাবিলিয়ান। কোন সংখ্যা পদ্ধতি স্থানীয় মান নাই, আমরা বলবো রোমান সংখ্যার কোন স্থানীয় মান নাই, ঠিক আছে। একটু যদি আমরা খেয়াল করি, এরপরে হচ্ছে 1 বাইটের অর্ধেকে আমরা নিবল বলি, 1 বাইটের অর্ধেকে আমরা কি বলি, নিবল বলি, ঠিক আছে। 8 20 সমান 1 বাইট,
আবার আমরা বলছি 1 বাইটের অর্ধেক তথা 4 বিটকে আমরা 1 নিবল বলি। সেম আবার একই অঙ্ক, তাহলে এটার সমকক্ষ মান কী মান? আচ্ছা এখানে অক্টাল আছে, হেক্সাডেসিমেল আছে, যদিও এখানে একটু বলা উচিত ছিল স্পেসিফিকলি। আচ্ছা যাক, সমস্যা নেই, আমরা আমাদের মতো করি। সেটা হচ্ছে যেহেতু ডেসিমেল নাই, সো এখানে একটা কথা মনে রাখবা, তুমি যদি অক্টাল, হ্যাঁ যদি অক্টাল কম্পেয়ার করতে চাও, হ্যাঁ যদি অক্টাল কম্পেয়ার করতে চাও তাহলে তোমাকে এটাকে অক্টালে নিতে হবে, ঠিক আছে? আর যদি এটা হেক্সাডেসিমেল আমরা মিলাইতে চাই তাহলে এটা হেক্সাডেসিমেলে নিতে হবে। এখানে একটা মজার বিষয় আছে, বুদ্ধি কাটাই, সেটা হচ্ছে টেনশন করার কোনো দরকারই নেই। তো আমরা যেহেতু বেস 8 আর 16 দেখতেছি, তাহলে এটাকে অক্টালে নিয়ে দেখবো, এটা হেক্সাডেসিমেলে নিয়ে দেখবো, কোনো টেনশন নেই। এই কারণে আমরা জানি এই যে বাইনারির বেস হলো 2, অক্টালের বেস হলো 8। আমরা আগে অক্টালটা যাচাই করতেছি, ওকে? তাহলে আমরা জানি এটা ছোট, এটা বড়, তাহলে 2 কয়টা গুণ করলে 8 হয়? 3টা। 2 3টা গুণ করলে 8 হয়। সো আমরা বাইনারি 3 বিট করে করে একটা দাগ দিব, ওকে? এরপরে 3 বিট করে দাগ দেওয়ার পর আমরা একটা ফর্মুলা ইউজ করব। সেই ফর্মুলাটা হচ্ছে এভাবে, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1। এটার মানে ছিল এই বাইনারিকে যদি তুমি অক্টালে নিতে চাও, প্রথমে 3 বিট করে দাগ দিবা, তারপর 4 to 1 সূত্রটা অ্যাপ্লাই করবা। এখন প্রশ্ন হলো, আমি 3 বিট যে দাগ দিতে হবে এটা মনে রাখবো কেমনে? অবশ্যই মনে রাখার সুযোগ আছে। 2 কয়টা গুণ করলে 8 হয়? 3টা গুণ করলে, এই জন্য 3 বিট করে দাগ দিব। এবং 2 দিয়ে 8কে ভাগ করলে 4 পাই, আবার সেই 4কে আবার 2 দিয়ে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 পাই। অর্থাৎ আমার জিনিসটা এখানে আছে, সো টেনশন করার দরকার নাই। তাহলে আমরা এখন কি করব? যেই ভ্যালুটা আমরা পেয়েছি সেই ভ্যালুটাকে একটু যদি খেয়াল করি, দেখো এখানে একটা বাইনারি ভ্যালু দেওয়া আছে, সেই বাইনারি ভ্যালুটা আমি একটু এইখানে লিখতেছি, 1 0 1 1 0 1 0 1। এটা কিসে আছে? বাইনারিতে আছে। এটা কিসে আছে? বাইনারিতে আছে, ঠিক আছে? এটা কিসে আছে? বাইনারিতে আছে, ওকে? তাহলে 1 0 1 1 0 1, ঠিক আছে? এটা বাইনারিতে আছে, আমরা এটাকে অক্টালে নিব। এটাকে যদি আমরা অক্টালে নিতে চাই, বলছিলাম প্রথমে আমরা কয় বিট করে দাগ দিব? 8 বিট করে দাগ, 3 বিট করে, কারণ 2 3টা গুণ করলে 8 হয়। সো দাগ দেওয়ার সময় আমাদেরকে একটা খেয়াল করতে হবে, আমরা জানি দশমিক থেকে, ঠিক আছে, আমরা জানি দশমিক থেকে কোন দিকে যাবে? দশমিক থেকে, আবার বলছি একটু খেয়াল করলে, দশমিক থেকে আমরা জানি বাম দিকে যাবে, দশমিক থেকে আবার ডান দিকে যাবে। তাহলে আমরা 3 বিট করে একটু দাগ দিই, এখানে আমরা 3 বিট করে দাগ দিলাম, আবার 3 বিট করে দাগ দিলাম। আবার এদিকে 3 বিট করে দাগাতে গিয়ে আমাদের আছে 2টা, ফলে এটাকে 3টা করতে হয়। তাহলে আমরা কি করব? এটা একটা স্টার শূন্য দিব, ফলে দাগানোর পর আমরা যে কাজটা করব, 1 0 1 1 0 1, এটাকে একটু লিখব। এরপর দশমিক দিয়ে 0 1, ওই যেহেতু দশমিকের পর পিছনের দিকে যাচ্ছে, তাহলে 3টা যেহেতু ফিল আপ হয় নাই, তাহলে একটা দিয়ে আমরা 3টা বানাবো, ওকে? এরপর আমরা জানি 4 to 1 সূত্রটা ইউজ করব। তাহলে আমরা যদি এখানে 4 to 1 বসাই দিই, 4 to 1 বসাই দিই, 4 to 1 বসাই দিই, তাহলে কি হবে? দেখো এই যে 4 বরাবর 1 1 বরাবর 1, তাহলে আমরা এখান থেকে পাবো 5। এই 4 বরাবর 1 1 বরাবর 1, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব কি? 5। দেখো এই এখানে 2, তাহলে এই 1টা কার বরাবর? শুধু 2 বরাবর, তাহলে এখানে পাবো কত? 2। সো 55 পয়েন্ট কত? 2 পেয়ে গেছি অক্টালে, ঠিক আছে? এই যে 5 পয়েন্ট, তাহলে এখানে মিলছে কিনা দেখো, এই যে মিলে গেছে, এখানে আমার আর করার দরকার নাই। তাহলে আমরা এখানে একটা জিনিস শিখেছি, যেটা আমার সিকিউতে আসবে, সেটা হচ্ছে একটা বাইনারি সংখ্যাকে যদি আমরা কোথায় নিতে চাই, অক্টালে নিতে চাই, তাহলে আমরা প্রথমে 3 বিট করে দাগ দিব, ঠিক আছে? দাগ দেওয়ার সময় দশমিক আছে কিনা দেখবো, দশমিক থেকে ডান দিকে, দশমিক থেকে বাম দিকে যাব। এরপরে যদি কোনো 3 বিট করে ফিল আপ না হয়, দশমিকের আগে হলে সামনে শূন্য দিয়ে ফিল আপ করবে, দশমিকের পর হলে পিছনে শূন্য দিয়ে 3টা ফিল আপ করবে, এরপর 4 to 1 সূত্র অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই এমসিকিউতে আসি। এখানে কিন্তু তৃতীয় অধ্যায়ের যেহেতু এলোমেলোভাবে হলে আমাদের জন্য সুবিধা হলো, আমরা চিন্তাধারাটা একটু একদিকে না হয়ে আমরা বিভিন্ন দিক থেকে চিন্তা করতে পারি, সেটাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে, সি এক্স ইকুয়াল টু সি প্লাস বি হোল বার ইন্টু বা ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বিসি। এখানে এক্সের মান কখন 1 হবে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা আগে এটাকে সরল করে ফেলি। আমরা জানি বার ভাঙলে চিহ্নের পরিবর্তন ঘটে, তথা যোগ চিহ্ন গুণ হয়, গুণ যোগ হয়। সো এই বারটা 2 ভাগ করে দিলে সির উপর অর্ধেক, বি এর উপর অর্ধেক, এরপর আমরা জানি যোগটা গুণ হয়ে যাবে, আর এখানে আছে এ প্লাস বিসি, ওকে? আমরা জানি এখানে আর কোনো হোল বার নেই, সো আমরা এখন গুণ করব। এইটা দিয়ে এটাকে গুণ করলে এ ইন্টু বি বার সি বার, আমি একটু সাজায় লিখছি, প্লাস এরপর আবার এটা দিয়ে টোটাল গুণ হলে কি হবে? বিসি ইন্টু বি বার ইন্টু সি বার। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এ ইন্টু এ বার সমান 0,
বি ইন্টু বি বার সমান 0। সো এখানে বি ইন্টু বি বার সমান 0 হলে পুরোটা 0 হয়ে গেলে ফলে আমার রেজাল্ট আসে এ বি বার সি বার। ঠিক আছে, এবার আসো আমরা একটু যদি বুদ্ধি কাটাই আর কি। হ্যাঁ, এটা দিয়ে আমরা যদি যাচাই করি তাহলে এর ভ্যালু কত 0, এটা বি বার, তবে এটার ভ্যালুটা বি এর, তাহলে এটা বি বার যখন বলবো সেটা একটা 1 হয়ে যাবে, সি বার যখন বলবো সেটা 1 হয়ে যাবে, তাহলে এই তিনটা গুণ করলে কত 0 হবে না। এবার আসো এর ভ্যালু 1, ওকে, এখানে আছে বি বার, এখানে আছে বি, তাহলে এটা 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে, তাহলে গুণ করলে কত আসে তিনটা 1। তাহলে আমি যেহেতু 1 পেয়ে গেছি আর যাচাই করার দরকার নেই। ঠিক আছে, আমি বোঝাতে চাইছি এখানে ভি কিন্তু এখানে ভি বার, তাহলে আমরা জানি 0 বি বার মানে 0 বার, 0 বার মানে 1। এখানে আছে সি, তবে এখানে সি বার মানে 0 বার, 0 বার মানে 1, তাহলে এটাও 1, এটাও 1, এর মান তো 1 আছে, তাহলে তিনটা গুণ করলে 1 আছে কি নাই, আছে, তো ফলে আরগুলো দেখার দরকার নাই। এরপর হচ্ছে 7 বিটের ASCII কোডের যান্ত্রিক চিহ্ন, এটা দুইবারে পরীক্ষা আসছে, 2017 মেবি 2023 সাল এরকম পরীক্ষা আসছে, যেখানে আমাদের 32টা চিহ্ন আছে 0 থেকে 31 এরকম করে। তো একটা ASCII কোডের একটা চার্ট আছে বুট বইতে, সবাইকে সেই চার্টটা থেকে প্রতি বছরে পরীক্ষায় MCQ আসে, অনেক সময় আমরা এই চার্টটা গুরুত্ব দিয়ে শিখি না আর কি। হ্যাঁ, এই চার্টটা অবশ্যই সবার প্রতি অনুরোধ থাকবে একটু গুরুত্ব দিয়ে শেখার জন্য। এই যে ASCII কোডের একটা চার্ট আছে, এই চার্টটা ভালো মতো খেয়াল করতে। এখানে দেখো বইয়ের কত সুন্দর লাইন, এখানে লেখা আছে প্রথম লাইনেই লেখা আছে যে নিচে টেবল আছে, এখানে প্রথম 32টি যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড যার ভ্যালু হচ্ছে 0 থেকে 31 ছাড়া পরবর্তী 96টি, ঠিক আছে, হ্যাঁ, প্রতীক দেখানো হয়েছে। এখানে টোটাল 127টা তথা 128টা, 0 থেকে 127 মানে 28টা, 128টা চিহ্নের ভ্যালু দেওয়া আছে, ডেসিমেল ভ্যালু, এগুলোকে আমাকে বাইনারিতে নিতে হবে এবং এই জিনিসটা বোঝানো হয়েছে। এবং এখানে 0 থেকে 31 পর্যন্ত যে ডেসিমেল ভ্যালু, এগুলো দিয়ে যান্ত্রিক চিহ্ন, বিভিন্ন ধরনের চিহ্নকে বোঝানো হচ্ছে। এই চার্টটা একটু ভালো মতো করে দেখে নিতে হবে সবাইকে, ঠিক আছে। এরপর হচ্ছে ইউনিকোডের প্রথম সংস্করণ কতটি ভাষা নিয়ে, খুব চমৎকার একটা কোয়েশ্চেন, সেম টু বুট বইতে আছে। আমরা বারবার বলছি বুট বইয়ের একটু গুরুত্ব দিচ্ছি, এই কারণে আমরা বই না পড়ে অনেক তথ্য অন্য জায়গা থেকে পড়লো, কিন্তু আমার কাজটা হচ্ছে না। কত সুন্দর করে লেখা আছে, কারণ আমরা জানি ইউনিকোড 1991 সালে আবিষ্কার হয়। এটা হচ্ছে অ্যাপল কর্পোরেশন, কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কম্পিউটার কর্পোরেশন, এই দুইটা কোম্পানি একদল প্রকৌশলের মাধ্যমে এই কোডটা আবিষ্কার করে। আর আমরা জানি ইউনিকোডের মূল বিষয় হচ্ছে কি পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করা। সো এই ইউনিকোডের কিন্তু 3টা ফরম্যাট আছে, UTF-8, UTF-16, UTF-32। এই ইউনিকোড হচ্ছে 16 বিটের তথা 2 বাইটের, এটা দিয়ে 65,536টা অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। এবং এইখানে সুন্দর করে লেখা আছে 1991 সালে 24টি ভাষা নিয়ে প্রথম সংস্করণ 1.00 চালু করে। এরপরে 2020 সালে, ঠিক আছে, 154টি ভাষা কে হয়, অর্থাৎ এই কোড 154টি ভাষাকে বাইনারিতে কনভার্ট করার সক্ষমতা অর্জন করে, এটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা বলছি ইউনিকোডের 3টা ফরম্যাট আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে একটু দেখি আমরা আমরা তো একটা সার্কিট দেখতে পাচ্ছি, এই সার্কিটটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে অর গেটের যে সুইচিং বর্তনী, আমরা এটাকে লজিক সার্কিট বলবো না। এখানে 2 ধরনের সার্কিট আছে, একটা হলো লজিক সার্কিট, একটা হলো সুইচিং সার্কিট, ঠিক আছে। অনেক শিক্ষার্থী এই জায়গার মধ্যে ভুল করে, তোমাকে বললো লজিক সার্কিট আঁকো, তুমি একে বলছো সুইচিং সার্কিট, ঠিক আছে। একটু কাইন্ডলি খেয়াল করো, বোঝার জন্য বলছি। তাহলে আমরা এই সার্কিটগুলোকে মনে রাখতে গেলে একটা বিষয় শর্টকাটে যদি আপনি মনে রাখতে চান অনেকগুলো, তাহলে আমরা মনে রাখার সুযোগ আছে। একটু যদি আমরা সময় দিয়ে বলি, একটু যদি খেয়াল করি, এটা হচ্ছে কোন গেটের, অর গেটের, ঠিক আছে, এটা হচ্ছে অর গেটের। আর এভাবে যদি হয় একটু খেয়াল করো, এটা হচ্ছে অ্যান্ড গেটের, এটা হচ্ছে অ্যান্ড গেটের, এটা অর গেটের, এটা অ্যান্ড গেটের। আমরা জানি এখানে সুইচগুলো প্যারালাল, এখানে সুইচগুলো সিরিজে আছে, ঠিক আছে। তো আবার এটাকে যদি কখনো ন্যান্ড বলে, এটা অ্যান্ড, এটা কিসের বলছি, অ্যান্ড। তো এটা বোঝার সুযোগ হচ্ছে অ্যান্ড মানে এবং, এবং মানে একসাথে, মানে দুইটা এক লাইনে থাকা মানে একসাথে, অর্থাৎ দুইটা দিয়ে আসতে হবে, এই দুইটা সুইচ দিয়ে বিদ্যুতের প্রবাহটা আসতে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনাল, হয় এটা দিয়ে যেতে পারবে না হয় এটা দিয়ে। তাহলে অথবা আমি শর্টকাটে বলতেছি, হয় এটা দিয়ে আসতে হবে না হয় এটা দিয়ে, যে কোনো একটা দিয়ে আসলে হচ্ছে। সো যে কোনো একটা দিয়ে যেহেতু আসলে হচ্ছে, এটাকে আমরা যে কোনো একটা মানে অথবা বুঝি, অথবা ইংলিশে আমরা অর বলি।
আর এখানে দুইটা সুইচ দিয়ে যেহেতু আসতে হবে একসাথে, আমরা একসাথে আমরা এবং বলি এবংকে অ্যান্ড বলি সহজে বোঝার জন্য। সো এটাকে যদি আবার নর বলে, কি বলে, নর বলে, একটা মনে রাখার টেকনিক হচ্ছে জাস্ট এই জিনিসটাকে একটা কাজ করবা, অর যদি মনে থাকে এই জিনিসটাকে এন এন মানে অর্থাৎ এই সুইচের এই দুইটা সুইচকে তোমরা এভাবে নিচে নামা দিবা, তাহলে এটা হয়ে যাবে নর। ঠিক আছে, এটা কি হয়ে যাবে নর। তাহলে এটা হচ্ছে অর, এটা হচ্ছে নর। তার মানে নর হলে সুইচগুলো লাইটের সাথে প্যারালাল থাকবে। নর মানে অ্যান, অ্যান মানে নট। সেম টু দেখি এটা হচ্ছে অ্যান্ড। তাহলে আমি যদি বলি এটাকে ন্যান্ড বানাও, তাহলে আমরা কীভাবে ন্যান্ড বানাবো, এই যে দেখো এটা হচ্ছে লাইট, এই যে এই সুইচগুলো আমরা লাইটের সাথে প্যারালাল করে দিব, তাহলে এটা হয়ে যাবে ন্যান্ড। আমি একটু এটার কিন্তু প্র্যাকটিক্যালি সার্কিট আমাদের আছে, তারপর আমি ওদিকে যাচ্ছি না আপাতত। তাহলে আমি এতটুকু মনে রাখা মানে বোঝার জন্য তোমাদেরকে বলছি, এটা অর, এটা নর, আর এটা অ্যান্ড, এটা ন্যান্ড, এতটুকু মনে রাখলে চলবে। আবার যদি বলো অনলি নট, তাহলে সুইচ একটা হয়ে গিয়ে যাবে, শুধু এতটুকুই, একটা সুইচ দিয়ে এরকম আঁকলে এটা নট। ওকে, তো আমরা এখানে বলা হচ্ছে নিচের সার্কিটটির ক্ষেত্রে কখন আলো জ্বলবে না, তাহলে আমরা তো দেখতেই পাচ্ছি কখন জ্বলবে না, যদি দুইটা সুইচ একত্র অফ থাকে তখন লাইটটা জ্বলবে না। তবে যেই কোনো একটা সুইচ অন থাকলে লাইটটা জ্বলবে, কারণ বিদ্যুৎ প্রবাহটা পজিটিভ থেকে শুরু করে নেগেটিভে নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হতে পারবে, সহজ ভাষায়। সো এখানে যে কোনো একটা সুইচ অফ অন থাকলে কিন্তু লাইট জ্বলবে। তাহলে এখানে একটা অন আছে, এখানেও একটা অন আছে, এখানে দুইটা অন থাকলেও কিন্তু লাইট জ্বলবে। এখান থেকে আমরা কিন্তু 1 + 1 = 1 বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে বলি। তার মানে এই সুইচটা অন, এই সুইচটা অন, তাহলে লাইটটা অবশ্যই জ্বলবে। ঠিক আছে, তবে দুটোটা সুইচ যদি অফ থাকে তখন লাইটটা কী করবে না, জ্বলবে না। সো আমাদের জ্বলবে না কখন, তাহলে আমরা বলবো এটাতে জ্বলবে না। ঠিক আছে, এবার দেখো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে একটি বইয়ের মূল্য এত হলে তার সমকক্ষ, ওই যে চমৎকার, ওই যে আগে যে একটু আগে পড়াইছিলাম সেই পড়াতে আবার চলে আসছি। এটাই আমরা আবার বলছি, সিকিউ ক্লিয়ার হবে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সেটা হচ্ছে সবাই একটু খেয়াল করো, আমরা এখন এটাকে আগে ডেসিমেলে নিয়ে যাব। আমার কথা হলো যদি সব সময় এখানে অনেক পদ্ধতি কিন্তু থাকে, ঠিক আছে, আমরা যে কাজটা করব এটাকে আমরা প্রথমে ডেসিমেলে নিয়ে যাই। ওকে, আমরা জানি একটু খেয়াল করলে এটা এ বেস হলো 16, সো এ মানে 10, 10 × 16, আবার 10 × 16, ওকে 0 1, এখানে আমরা এটা পাবো 160, এটা পাবো 10, কারণ এটার ভ্যালু 1, সো 170 আমরা পেয়ে গেছি। যে 170 যখন আমরা ডেসিমেলে পেয়ে গেছি, তাহলে একটা মান তো পেয়ে গেছি, ঠিক আছে না? এবার আমরা কি করব, ওই যে সূত্র, এটা অক্টালে নিয়ে আমরা মানে এটাকে অক্টালে নিব। অক্টালের সূত্র অবশ্যই মনে আছে, কীরকম 1 8 8 গুণ, তাহলে 64 এভাবে যাবে। তাহলে আমরা একটু দেখি এই 170কে যদি আমি উপরে লিখলাম, দেখি বলো 64 170-এর মধ্যে কয়বার যাচ্ছে? 64 170-এর মধ্যে মানে অর্থাৎ এই সংখ্যাগুলো এটার মধ্যে কয়বার আছে এটা দেখবা, যে 170 মধ্যে আমরা 64 কয়বার আছে আমরা দেখতে পাচ্ছি 2 বার আছে। কতবার? 2 বার। এই জন্য আমি এটার বরাবর 2 দিব। ঠিক আছে, তাহলে আমরা 64 দেব না, একটু 2 বার মাইনাস 170, ওকে আমি পেয়েছি 42। এখান থেকে আমরা 128 বিয়োগ করলে আমরা পেয়েছি কত? 42 পেয়েছি। ওকে, দেখো তাহলে 64 এটার মধ্যে কয়বার আছে? 2 বার। এবার দেখি 8 এখানে কয়বার আছে? 5 8 40, 5 বার। মজার বিষয়, তাহলে আমরা এখান থেকে 40 বিয়োগ করে ফেলি, আর 2 থাকবে। 1 এখানে কয়বার থাকবে? সব 2 বার, সো 2। তাহলে বলো 252, এই যে মিলে গেছে। ঠিক আছে, এবার দেখি বলো এটাকে বাইনারিতে, আমরা তো জানি বাইনারি সূত্র ইজিলি, সেটা হচ্ছে 1, ঠিক আছে, সেটা হচ্ছে 1 দ্বিগুণ 2 দ্বিগুণ 4 দ্বিগুণ 8 দ্বিগুণ 16 দ্বিগুণ 32 দ্বিগুণ 64 ইত্যাদি ইত্যাদি। তো দ্বিগুণ 128 দ্বিগুণ করে, সমস্যা নেই। তো এই যে 170 যে পেয়েছো, সে 170 দিয়ে আমরা এবার ওই যে একই স্থায়ী কাজ করতে পারি, যদিও না 170। দেখি বলো তো 170-এর মধ্যে 128 কয়বার আছে? আমরা যদি বলি 170-এর মধ্যে 128 একবার আছে, তাহলে আমি 128 এখান থেকে বিয়োগ করে ফেলি। 170, ঠিক আছে, বিয়োগ 128, 170 128 কত? আচ্ছা 42, ঠিক আছে 42। ওকে,
দেখি বলো 64 কি আর 42-এ আছে? না স্যার, তাহলে 0। 32 42-এ আছে? হ্যাঁ স্যার। কয়বার আছে? একবার। তাহলে আমরা এখান থেকে 32 বিয়োগ করে ফেলি একবার, তাহলে 10। এখানে 32 বিয়োগ করলে কত? 10। এবার বলো 16 কি 10-এ আছে? না স্যার। 8 কি 10-এ আছে? হ্যাঁ স্যার। কয়বার? একবার। তাহলে আমরা সে 8 বিয়োগ করলে কত পাবো? 2। আচ্ছা 4 কি 2-তে আছে? না স্যার। 2 2-তে আছে? হ্যাঁ স্যার। কয়বার? একবার। তাহলে 2 বিয়োগ করে ফেললে আমরা পাবো, 2 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো 0। 1 কি 0-তে যাবে? না স্যার। এই যে ভ্যালুটা এভাবে বের করা যায়। অর্থাৎ সব জায়গায় একই নিয়ম পদ্ধতি ইউজ করা যায়। এটা বাইনারির একটা সূত্র, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এরকম একটা সংখ্যা পেলে এটাকে আমরা ডেসিমেলে নিয়ে যাব। এরপর এখান থেকে আমি যে মেথডটা বলেছি সেই মেথডটা ইউজ করতে পারো। এটা একেবারে নতুনত্ব একটা মেথড, যেটা দিয়ে সহজে বোঝার জন্য যে কোনো বেসে, ঠিক আছে? তো আমরা কি করছি এখানে বাইনারি যে সূত্র সেটা লিখেছি দ্বিগুণ করে করে, সংখ্যাটা লিখেছি, তারপর এই সংখ্যাগুলো ওখানে আছে কিনা আমরা যাচাই করছি। না থাকলে 0, থাকলে যতবার থাকে তত। যেমন 128 70-এর মধ্যে একবার আছে, এই জন্য 1 লিখছি। ওই 128টা বিয়োগ করে 42 পেয়েছি। আবার 64 কিন্তু 42-এ নাই, মানে এইটা এখানে নাই, সো এই জন্য আমরা এটা 0 দিয়েছি। আবার দেখি যে 32 42 আছে, কয়বার? একবার, সো 1 লিখছি। ওই 32 পরিমাণ জিনিস বাদ দিছি, বাদ দেওয়ার পরে 10 পেয়েছি। তাহলে আবার দেখতেছি 16 10-এ নাই, সো 16 বরাবর 0 বসাই দিয়েছি। এরপরে আবার দেখলাম 8 10-এ আছে, কয়বার? একবার, সো 1 লিখেছি, ঠিক আছে? এরপর 0 মানে 2 বিয়োগ করে 2 পেয়েছি, তাহলে ফুট 4 তো আর 2-তে থাকে না, ঠিক আছে? 2 4-এ না, আবার 4 2-তে, এইগুলো ওখানে তাহলে নাই, সেজন্য 0। 2 আবার 2-এর মধ্যে আছে কয়বার? একবার, সো 1 লিখেছি। ওই 2 বিয়োগ করে 0, 1 কিন্তু 0-তে নাই, সেজন্য 0 লিখেছি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এই যে এই সংখ্যাটা আমরা বরাবর পেয়েছি কিনা দেখো এখান থেকে 1 0 1 0 1 0, ঠিক আছে? এটা একটা নতুনত্ব টেকনিক দিয়ে বললাম। এখন আমরা যে আরেকটা অঙ্ক করব সেটা হচ্ছে এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে 52, যেটা কিসে আছে? বাইনারিতে আছে। হ্যাঁ, যেটা কিসে আছে? বাইনারিতে, সরি যেটা ডেসিমেলে, সরি 52 ডেসিমেলে দেওয়া আছে। তার মধ্যে বড় সংখ্যাটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে 5D, ঠিক আছে? তো এখানে আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকের অপর সংখ্যাটি কত। তো আমরা একটু কাইন্ডলি খেয়াল করব, সেটা হচ্ছে যেহেতু এটা একটা ডেসিমেলে আছে আর একটা হেক্সাডেসিমেলে আছে, আমাদেরকে যেই কাজটা করতে হবে সেম বেসে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আমরা যদি এখন সেম বেসে নিয়ে যাই, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, অলরেডি এটা 52 ডেসিমেল আছে, আমরা এটাকে একটু ডেসিমেলে নিয়ে যাই। তাহলে আমরা 5D, এটা হেক্সাডেসিমেলে ছিল, তাহলে 5 × 16 প্লাস ডি মানে 13, 13 × 16, ওকে? এটা পাওয়ার 01, আমরা জানি 5 16 কত? 80, এখানে পাবো 13, তাহলে 93 পেয়ে গেছি ডেসিমেলে, ওকে? তো আমাকে বলছে সংখ্যা দুটির পার্থক্য ধরো, তার মধ্যে বড় যেটা এটা, তাহলে আমরা মনে মনে এভাবে ধরি 93 মাইনাস এক্স, মানে এটা একটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, ইকুয়ালস টু কত? পার্থক্য 52। হ্যাঁ, যেহেতু ডেসিমেলে নিয়ে গেলাম, তো আমরা তো দেখতে পাচ্ছি এখানে পক্ষান্তর করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 93 মাইনাস 52, ঠিক আছে? তাহলে আমরা 93 থেকে 93 থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 52 বিয়োগ করব, ওকে? আমরা পেয়েছি 41 ডেসিমেলে, কিসে? ডেসিমেল। তাহলে আমার 41 এখানে নাই, ওকে? তবে 41-এর একটা বাইনারি মান কিন্তু আছে। তাহলে আমরা 41-এর বাইনারি মান হচ্ছে বেসিক্যালি এটা, ঠিক আছে? যদিও আমি একটু বলে কেমনে, আমরা তো অবশ্যই অনেকবার হয়ে গেছে না বিষয়টা, যে 1 2 4 8 16 32 64 ইত্যাদি, এটা হলো ডেসিমেলকে বাইনারি চেনার একটা ফর্মুলা। তো দেখো 41, দেখি বলো তো এই 64 কি 41 আছে? সো দরকার নাই। 32 41-এ কয়বার আছে? একবার, ওকে? তাহলে এখান থেকে 32 বিয়োগ করে ফেলো। 41 থেকে যদি আমি 32 বিয়োগ করে ফেলি, তাহলে আমার থাকে কত? 9, ঠিক আছে? 9। তাহলে 8 কি 9-তে আছে? হ্যাঁ স্যার। কয়বার? বলে স্যার সরি 16 কি 9-তে আছে? না স্যার। তাহলে এই জন্য 0। 8 9-এর মধ্যে কয়বার? একবার। তাহলে আমি 8 বিয়োগ করলে কত পাবো? 1। দেখি 4 কি একা আছে? না স্যার, 0। সে আবার 2 কি একা আছে? না স্যার, 0। 1 1-এর মধ্যে কয়বার? একবার। সো আমরা এটা 41-এর বাইনারি মান পেয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছো সবাই। তো এখানে আমরা এই আনসারটা হবে, সংখ্যা দুটির যোগফল কত হবে? হতে পারে। তাহলে সংখ্যা দুটি বলতে একটা সংখ্যা কত? 52 ডেসিমেলে, আরেকটা আমরা পেয়েছিলাম 41। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে 41 যোগ 52 যোগ করলে আমরা পাবো 3। এখানে কত পাচ্ছি?
আচ্ছা বড় সংখ্যাটি কত ছিল 93, সরি, আরটা হচ্ছে 52 নাকি, আচ্ছা সরি এটা পার্থক্য, তাহলে 41 আর 93 যোগ করতে হবে আমাকে, তাহলে এটা হবে 4, আমরা জানি 9 4 কত 13, 134 ডেসিমেল, তাহলে আমরা 134 পেয়ে গেছি। তো এখন তার কথা বলার দরকার নেই, সে 134 তোমরা হেক্সাডেসিমেলে নিয়ে দেখবা, সে 134কে আবার বাইনারিতে নিয়ে দেখবা, যেভাবে আমি দেখাইছি, ঠিক আছে। এরপর আসো এখানে আনসার মানে তোমরা যাচাই করে দেখবা, এটা 134 ওটাকে বাইনারিতে নিয়ে দেখবা, আবার কোথায় নিয়ে দেখবা হেক্সাডেসিমেল মিলি কিনা দেখবা, একটু নিজেকে তো একটু করতে হবে নাকি। আচ্ছা একটু আগে তো বলছিলাম এটা কোন গেট, অ্যান্ড গেট, ওকে, যেহেতু সুইচগুলো সিরিজে আছে। উদ্দীপকের চিত্রের গেটের সাথে নট গেট যোগ করলে আমরা জানি অ্যান্ড প্লাস নট ইকুয়ালস টু ন্যান্ড, ঠিক আছে। তো আমরা বলবো ন্যান্ড গেট হবে। এরপর দেখো এই যে গুরুত্বপূর্ণ একটা সত্যক সার আমরা দেখতে পাচ্ছি, এটা এক্সর গেট। তো এক্সর গেটের ক্ষেত্রে একটা কথা মনে থাকতে হবে সবাইকে, সেটা হচ্ছে এক্সর গেটের ক্ষেত্রে যে কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ, জোড় সংখ্যক আমরা বলি এক্স অর এক্স নট, জোড় সংখ্যক 1 ইনপুট হলে আউটপুট 0 এক্সর গেটের ক্ষেত্রে। বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে, ইনপুট যদি 1 হয় আউটপুট 1, এতটুকু কেন, এটা হচ্ছে কোন গেট, এক্সর গেট। আর যদি এক্স নর বের করতে চাও তাহলে বলো এবার জোড় সংখ্যক 1 এর ক্ষেত্রে এখানে কি হবে 1 হবে, বিপরীত হবে আর কি, আর বেজোড়ের ক্ষেত্রে এখানে কি হবে 0 হবে। তো আমরা একটু মিলাই দেখি, এটা এক্সর গেট, ঠিক আছে। আর আমরা এটা এক্সর গেট এটা মনে রাখার উপায় কি, এই চিত্রটাগুলো তো অনেকবার আমরা ক্লাসের মধ্যে অনেকবার বলছি, এখানে বাঁকা মানে অর বলছিলাম, এই ক্রস মানে এক্স, তাহলে এক্স অর, এটা আমরা বলছি অনেকবার ক্লাসের মধ্যে। আপাতত আমরা যেহেতু এমসিকিউ সলভ করতেছি জাস্ট মূল কথাটা বলছি। তাহলে দেখো এখানে বেজোড় সংখ্যক 1 ইনপুট আছে, তাহলে এখানে 1 হবে, যেহেতু এটা এক্সর গেট। এখানে বেজোড় জোড় সংখ্যক ইনপুট 1, এটা 0 হবে। এখানে আরেকটা কোথায় সি, এখানে বেজোড় সংখ্যক ইনপুট 1 হবে, শেষ। তাহলে আমরা আনসার হবে কত, এর মান হবে 1 101, 101 কোথায় আছে দেখো, এই যে আনসার হবে এটা, ঠিক আছে। বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1, জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0, আর বেজোড় সংখ্যক 1 হলে 1, সেটা হচ্ছে এক্সর গেটে। আর ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো, এখানে আনসার হবে কত 101। উদ্দীপকে উল্লিখিত চিত্রটি বাস্তবের জন্য গেট হলো ন্যান্ড নর অ্যান্ড। তো এখানে আসলে একটা বিষয় আছে, আমরা জানি এক্সর গেটের যে সমীকরণ, সে এক্সর গেটের সমীকরণটা হচ্ছে বেসিক্যালি এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। তো এখানে প্রশ্নটা যদিও না একটু কনফিউজ টাইপের হয়েছে, সেটা হচ্ছে এখানে কিন্তু অ্যান্ড আছে, ঠিক আছে, তবে এখানে সার্বজনীন গেট হিসেবে দুটোটা, কারণ আমরা এই সমীকরণটা ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি। পাশাপাশি আবার যদি মৌলিক গেট চিন্তা করি, এখানে অ্যান্ড আছে, এখানে যুগের জন্য অর আছে, বারের জন্য নট আছে। তাহলে এইখানে দুইটা কোয়েশ্চেন, এখানে আমরা এই মুহূর্তে অ্যান্ডকে রিসিভ করবো না, কারণ এখানে যেভাবে কোয়েশ্চেনটা করেছে, যদি অ্যান্ডকে রিসিভ করতে হয় তাহলে আমাকে এই তিনোটা থাকতে হবে মৌলিক গেটের। তাহলে আমরা এই এক্সর গেটের সমীকরণটা অ্যান্ড অর নট দিয়েও বাস্তবায়ন করতে পারি, এগুলোকে মৌলিক গেট বলে, অথবা এটাকে আমরা ইউনিভার্সাল গেট হিসাবে ন্যান্ড এবং নট দিয়ে করতে পারি। সো আমরা এখানে ন্যান্ড এবং নরের কথাই রিসিভ করব, কারণ অ্যান্ডের কথাটা এই মুহূর্তে এই মানে অর্থাৎ অনলি অ্যান্ড দিয়ে তো হচ্ছে না, অ্যান্ডের সাথে অর লাগবে, অর সাথে নট লাগবে, এটা একটা গ্রুপ ধরো, এই দুজন আরেকটা গ্রুপ ধরো, হয় এই দুইটা দিয়ে হবে, না হয় এই তিনটা একসাথে দেওয়া হবে। তো আপাতত আমরা বলবো ন্যান্ড এবং নট সার্বজনীন গেট হিসাবে, তবে যদি এখানে অ্যান্ড অর নট থাকে তিনোটা দিয়ে হবে, ওকে। এরপর দেখো কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো, আমরা জানি অবশ্যই খ্রিস্টীয়, যেটা আমরা ভারতবর্ষ বলছিলাম, ওকে, যেটাকে একটা নফর নামক একটা শব্দ দিয়ে তারা উচ্চারণ করতো, কি নামক, নফর নামক, ঠিক আছে। এরপর হচ্ছে এটা তো অনেকবার বলেই ফেলছি, সমতুল্য অক্টাল মান, ওই যে বলছিলাম এটাকে যে আমরা অক্টাল নিতে চাই, কীভাবে নিব সহজে মনে রাখার জন্য। তাহলে আমরা একটা কাজ করবো, আমরা জানি 2 3টা গুণ করলে 8 হয়, তাহলে 3 বিট করে দাগ দিব, 3 বিট করে দাগ দেওয়ার পর 2 দিয়ে 8কে ভাগ করলে 4 4 to 1 সূত্র ইউজ করবো, ওকে। তাহলে আমরা এদিক থেকে 3 বিট করে দাগ দিব, আর অসম্পূর্ণ থাকলে সামনে শূন্য দিব, এদিকে 3 বিট করে দাগ দিব, অসম্পূর্ণ থাকলে পিছনে শূন্য দিয়ে আরও 3টা বানাবো। এরপর 4 to 1 সূত্রটা আমরা এখানে বসাই দিব, 4 to 1 সূত্রটা বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করে ফেলবো, এটা বলা হয়েছে। আচ্ছা এখানে যেটা বলছিলাম, আচ্ছা সরি, এটা 21 ছিল, তাহলে 21-এর হেক্সাডেসিমাল ছিল কত 15, তাহলে ওই 21-এর সাথে যদি আমরা 8 যোগ করি কত পাই, কত 9, তাহলে 29, ঠিক আছে। 29-এর সাথে আমরা যদি আবার 16, তাহলে এখানে আমরা 16 বসাবো, বাকশেষ কত 3 1, তাহলে এটা আমরা জানি 13কে কত দিয়ে লিখে ডি দিই, তাহলে 1 3, ঠিক আছে। অর্থাৎ বিষয়টা ছিল এরকম, আমি আবার বলছি ক্লিয়ার করি, আগে আমরা এটাকে একটু ডেসিমেলে কনভার্ট করি, সেটা হচ্ছে এটা 5, এটা হচ্ছে 13, ডি মানে 13,
আর এটা যদিও 15 যেটা বলছি এটা ছিল কত, 8 যোগ করলে 23 ছিল, কত ছিল 23, ঠিক আছে। ওইটাকে আমরা হেক্সাডেসিমেলে কত লিখছি 15। তাহলে আমরা যেহেতু যোগটা করতেছি ডেসিমেলে, সরি, সেজন্য ডেসিমেলে কনভার্ট করে আবার হেক্সাডেসিমেল আনবো। তাহলে এটা 5, এটা কত 13, আবার এটার সাথে 8 যোগ করলে কত 23 নাকি, 13-র সাথে 8 যোগ করলে আমরা কত পাচ্ছি, সরি 21, 13-র সাথে আমরা 8 যোগ করলে পাচ্ছি কত 21, ঠিক আছে 21। সেই 21-এর সাথে আমরা আবার 8 যোগ করব, আবার কি যোগ করব 8, তাহলে 21-এর সাথে 8 যোগ করলে আমরা পাচ্ছি কত 29। তবে সেই 29 না হয়ে সেটা কত হবে 1D। কেন 1D হবে, সেই 29-কে যদি আমরা 16 দিয়ে কি করি, সেই 29-কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, ঠিক আছে, ভাগশেষ কত 3, হ্যাঁ এদিকে 3, 9 থেকে 6 গেলে আর হাতে 1, তাহলে আমরা জানি এটা 1, 13 না হয়ে আমরা 13-কে D দিয়ে লিখি, সেজন্য 1D হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে আবার বলছি বিষয়টা এরকম, এটা 5 ডেসিমেলে, এটা 13 ডেসিমেলে, হেক্সাডেসিমেলে সেটা D, সেই পার্থক্য হলো 8, সে 13-র সাথে 8 যোগ করলে কত 21, সেই 21টা আবার ডেসিমেলে, সেটাকে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে কত 15। আবার সেই 21-এর সাথে আমার 8 যোগ করলে কত 29 ডেসিমেলে, সেই 29-কে আবার হেক্সাডেসিমেলে নিলে কত 1D। আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপর আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে এত সংখ্যা এত যোগফল, বাইনারি যোগফলটা আমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করতে পারবো, ঠিক আছে। এরপরে এত এই সংখ্যাটির টোয়াইস কমপ্লিমেন্ট, একেবারে ইজি ব্যাপার। আমরা জানি 31-এর যে ভ্যালুটা সেটাকে আমরা প্রথমে বলো 1 2 4 8 16 32, ঠিক আছে 32, তাহলে এখানে 31 আছে, তাহলে আমরা জানি 64 128, তাহলে আমরা জানি 16 আর 8 কত 24 28 30 31, এগুলো সবগুলো 1 যোগ করলে কত হয়, সব সংখ্যা যোগ করলে 31 হয়, তাদের বড় 1 দিয়ে বাকিটা কি দিব 0। এটা হলো 31-এর বাইনারি, ঠিক আছে। আমরা জানি যে কোনো কিছু 2-এর পরিপূরক বললে কি বলছিলাম মনে আছে তো, ডান দিক থেকে আসার সময় 1 আছে কিনা দেখবো, দেখি 1 আছে, হ্যাঁ 1 বসে গেল, তাহলে 1 পাওয়া মাত্র বসে গিয়ে বাকিটা উল্টে যাবে, বাকিটা কি যাবে উল্টে যাবে, বাকিটা কি যাবে উল্টে যাবে। তাহলে এই আনসারটা এখানে আছে কিনা দেখো, 311001 আনসার এটা, ঠিক আছে। অর্থাৎ যেই কোনো একটা সংখ্যার পরিপূরক বের করতে হলে প্রথমে কি ভ্যালু বের করবো, বাইনারি ভ্যালু বের করবো। সেই বাইনারি ভ্যালুটার আমরা আবার কোন দিক থেকে আসবে, ডান দিক থেকে আসার সময় 1 আছে কিনা দেখবো, 1 আছে, 1 পাওয়া মাত্র বসে যাবে, বাকিটা উল্টে যাবে। যদি 1 না পাই তাহলে 0 পাবো, 0গুলো আগে বসে যাবে, তারপর 1 পাওয়া মাত্র 1 বসে বাকিটা উল্টে যাবে। এটা হলো শর্টকাটে 2-এর পরিপূরক বের করার নিয়ম। আর আমরা একটু আগে বলছি ইমোজি হচ্ছে ইউনিকোডের অন্তর্ভুক্ত, UTF-8 ইউনিকোডের একটা ফরম্যাট, ওকে। এরপরে দেখি আমরা জানি ন্যান্ড গেটের সাথে ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে দিলে আমরা জানি ন্যান্ড গেট হচ্ছে বেসিক্যালি n প্লাস নট, বলো n প্লাস কি বলো নট, ওকে। তাহলে আমরা এটাকে যদি বলি যে নট গেটের মধ্য দিয়ে, যদিও মানে বিষয়টা এরকম, ন্যান্ড মানে হচ্ছে এটা হচ্ছে অ্যান্ড গেট, তার সাথে এটা হচ্ছে নট গেট, ওকে, এটা এ বি, এটা অ্যান্ড গেট, এটা নট গেট, আবার বলা হচ্ছে, তাহলে আমরা পাবো এখানে a ইন্টু বি হোল বার। আবার যদি এটা যদি আবার নট গেটের মধ্যে দিয়ে যায় তাহলে a ইন্টু বি ডবল হোল বার, ঠিক আছে। আমরা জানি ডাবল বার কাটা গেলে কি পাই a ইন্টু বি, সো অ্যান্ড গেট। অথবা এভাবে মনে রাখা যায় n প্লাস নট, ঠিক আছে, আবার মধ্য দিয়ে এখানে আমরা নট, তাহলে কাটাকাটি করলে আমরা পাবো কি অ্যান্ড, এভাবে মনে রাখতে পারি, ঠিক আছে। এরপরে 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে ভারতীয় এবং চাইনা, মানে চীন সংখ্যা, তবে মায়ান হচ্ছে 20 ভিত্তিক, এটা আমরা বলেছি। এরপর হচ্ছে একটা হেক্সাডেসিমেল আছে, এটা বাইনারিতে, এটা অক্টালে মান হতে পারে। আমি বলছিলাম একটা কথা সহজে, সেটা হচ্ছে আগে কোথায় নিয়ে যাবা, ডেসিমেলে নিয়ে যাবা, ডেসিমেলে নিয়ে কনভার্ট করবা, সবসময় হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা সবগুলোকে আগে ডেসিমেলে নিয়ে যাব। ধরো এটাকে ডেসিমেলে নিলে 7 ইন্টু কথার কথা 8, এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই, ঠিক আছে, আমরা এভাবেও করতে পারি বিষয়টা। দেখো আমি যদি বলি E16 প্লাস 1 1, এটা 11 না আবার, ঠিক আছে, এটা 7 8 বেস 8, তাহলে আমরা এটাকে যদি বলি এখানে 3টা পার্ট, তাহলে ই মানে 14 ইন্টু 16, ঠিক আছে, ওকে, প্লাস আমরা যদি 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, ঠিক আছে, প্লাস 7 ইন্টু 8, এখানে 3টা অঙ্ক, তাহলে এখানে যেহেতু এইটাই, তাহলে 0, আবার এটা একটা পার্ট 0 1, এটা 0, যেহেতু আর কেউ নেই, আমরা পাবো এখানে 14, এখানে পাবো 2 আর 1 কত 3, ঠিক আছে, এরপর এটা পাবো 7, তাহলে এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে কত 24, ঠিক আছে। এটা হচ্ছে ডেসিমেলে, কিসে ডেসিমেল। এই ডেসিমেল ভ্যালুটাকে একবার হেক্সাডেসিমেলে নিয়ে দেখবা, বাইনারিতে অক্টালে নিয়ে দেখবা। ওই যে বলছিলাম এটা তোমরা তাহলে হেক্সাডেসিমেলে চেষ্টা করতে পারো, 1 16, তাহলে এখানে তো
256, এদিকে যাবে না, এতটুকু যাবে না, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 16 24-এর মধ্যে কয়বার যাবে, একবার যাবে। তাহলে এখানে 16 বিয়োগ করে ফেললে কত, আমরা দেখতে পাচ্ছি 16 বিয়োগ করে ফেললে 8, 8-এর মধ্যে কয়বার যাবে, ঠিক আছে, 8 বার যাবে। তাহলে 1 8 পেয়ে গেছি হেক্সাডেসিমেলে। সেম আবার এই 24-কে 1 2 4 8 16 ওইটা দিয়ে আমরা করতে পারি। আমরা জানি 16 আর 8 24, তাহলে 1 1 0 0 0। সো এটা আমরা 24 পেয়ে গেছি। এটা তাহলে এদিক দিয়ে এটা হবে না, যেহেতু এটা বাইনারি ভ্যালুটা ভিন্ন। আবার আমরা এটাকে একটু অক্টালে ট্রাই করি। 1 8 কত 8 8067। তাহলে আমরা জানি এই কত পাইছিলাম জানি 24। তাহলে 24-এর মধ্যে 8 কয়বার যাবে, 3 বার। তাহলে 24 বিয়োগ করে ফেললে 0, তাহলে 1 কয়বার যাবে, 0-এর মধ্যে 0 বার, তাহলে 30। এখানে আনসার হবে 1 এবং 3, ঠিক আছে, 1 এবং কত 3 হবে। আমরা জানি সার্বজনীন গেট কয়টি, দুইটি, একটা হলো ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। সো 1 এবং 3 হবে। আমরা জানি রেজিস্টার ব্যবহার করা হয় ডেটা 0 আর 1 স্টোর করতে, সংরক্ষণ করতে, যোগ করতে নয়, যোগ করতে অ্যাডার ইউজ করা হয়, এবং ডেটা শিফট করতে। ডেটা শিফট বলতে আমরা জানি সাধারণত রেজিস্টার দুই ধরনের, একটা হচ্ছে শিফট রেজিস্টার, একটা হচ্ছে লোড রেজিস্টার, ঠিক আছে, গঠন অনুসারে। এবার আমরা দেখতে পাচ্ছি এটা একটা হাফ হেডার। হাফ হেডারের মধ্যে আমরা জানি যে হাফ হেডারের দুইটা ইনপুট দুইটা আউটপুট থাকে, অর্থাৎ একটা সাম একটা ক্যারি, আর দুইটা ইনপুট একটা এ একটা বি। তাহলে এখানে দেখতো, তাহলে আমরা জানি হাফ হেডারের সামের সমীকরণ ছিল XOR বি, ঠিক আছে, ক্যারির সমীকরণ ছিল A ইন্টু বি। এটা হলো ক্যারির সমীকরণ, আর এটা হচ্ছে সামের সমীকরণ, অবশ্যই মনে রাখতে হবে। উদ্দীপকের ব্লক চিত্রের সার্কিট বাস্তবায়নে যে গেট, তাহলে অ্যান্ড XOR অর। এখানে একটা বিষয় আছে, যদিও না বেসিক্যালি বোঝার জন্য এখানে আসলে কোয়েশ্চেনের প্যাটার্নটা বুঝতে হবে। যদি একটু আগে বলছি, ধরো আমাকে এই চিত্রটা দিয়ে বললো যে এটার মধ্যে কি কি আছে, আমরা জানি যদি জাস্ট এটা, কারণ আমরা এখানে একটা বিষয় বলছি, হাফ হেডারে XOR গেট আছে, কি গেট, XOR গেট, তাহলে XOR গেট। হাফ হেডারের ক্যারি মানে অ্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেট। তো এখানে এই মুহূর্তে অর গেটকে আমরা প্রযোজ্য মনে করতে পারি না, কারণ এখানে XOR গেটের সাথে অ্যান্ড গেটের বিষয়টা। তবে হ্যাঁ, যদি অ্যান্ড অর নট মৌলিক গেট বলে, তাহলে আমরা তিনোটা বলতে পারি, ঠিক আছে, এটা আমাদের একটু খেয়াল করতে হবে। তো আমরা এখানে বলছি যে কি, বেসিক্যালি কোনটা হবে, 2 এবং 3 হবে, কিন্তু এগুলো সবসময় খেয়াল রাখতে হবে সবাইকে। এখানে কখনো আবার আন্দাজ করে যদি মৌলিক গেট দিয়ে বলতো, তাহলে আমরা তখন বলতাম অ্যান্ড অর নট, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে XOR গেট আর XOR গেটের কথা যখন আসবে তখন অ্যান্ড গেট, এই দুইটা মিলে হাফ হেডারের সার্কিট তৈরি করা হয়, ঠিক আছে। আমার কথা ছিল এরকম, হাফ হেডারের সাম সমান A XOR B এবং ক্যারি সমান AB। আবার যদি এটাকে যদি ভেঙে A বার B প্লাস AB বার, ঠিক আছে, তখন আবার এটা যদি বলি তখন মৌলিক গেটগুলো সহ হবে অ্যান্ড অর নট। সেজন্য এখানে আপাতত আনসার হবে অ্যান্ড এবং XOR গেট। আমরা এখন দেখব সেম সংখ্যাটির পরের সংখ্যা। আমরা জানি পরের সংখ্যা মানে 1 যোগ, ওকে, সংখ্যাটা পরের সংখ্যা মানে 1 যোগ, এবং একটু খেয়াল করবা এটা হেক্সাডেসিমেলে আছে, তাহলে 2A, এটার সাথে আমরা 1 যোগ করবো হেক্সাডেসিমেলে, ঠিক আছে। তাহলে আমরা জানি A মানে 10, 10 আর 1 যোগ করলে 11, হেক্সাডেসিমেল 11 মানে B 2B। তাহলে এখানে আনসার, সরি এটা 5 আছে 5, তাহলে এটা 5B হবে, ঠিক আছে। তাহলে আনসার কোনটা হবে, 5B হবে হেক্সাডেসিমেলে। পরের সংখ্যা মানে কত যোগ, 1 যোগ। সেম টু একের পরিপূরক, একের পরিপূরক মানে সংখ্যাটা কি মান বের করবা, বাইনারি মান, এবং ওটাকে জাস্ট 0-কে 1, 1-কে 0 করবা, তাহলে একের পরিপূরক হয়ে যাবে। এরপর এখানে একটা আমরা সমীকরণ দেখতে পাচ্ছি, এখানে যদিও না X বার Y আছে, এটা একটা সমীকরণ, তাহলে এখানে সরলকৃত মান। তো আমরা জানি সরলের আমরা একটা নিয়ম শিখাইছিলাম, সেটা হচ্ছে প্রথমে হোল বার আছে কিনা দেখা, তারপরে কি বলা হয়, প্রথমে হোল বার আছে কিনা দেখা, তারপর হচ্ছে গুণ করা যায় কিনা দেখা, তারপর হচ্ছে কমন যায় কিনা দেখা, তারপর বিভাজন সূত্র। এটা আমি আমার মতো করে বলছিলাম, আশা করি আমরা এইভাবে দিয়ে কিন্তু 100% অঙ্ক আমরা করতে পারি। প্রথমে হোল বার চেক করব, তারপরে গুণ করব, গুণ করা গেলে গুণ করব, তারপর কী নিব, কমন নেওয়ার চেষ্টা করব, কমন না গেলে আমরা বিভাজন সূত্র পরে কিনে দেখব। সো আমরা যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে y কমন যাচ্ছে, ওকে। তাহলে এখানে সমীকরণটা হচ্ছে x বার y প্লাস x, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, যদিও বোঝার জন্য এই দুইটা থেকে y কমন যাচ্ছে, y কমন গেলে এখানে x প্লাস x বার থাকবে, y কমন নেওয়ার পর আর এখানে x বাকি থাকবে। আমরা জানি x প্লাস x বার সমান 1, তথা a প্লাস a বার সমান 1। তাহলে এখানে থাকবে কি, আচ্ছা আমরা এখানে আচ্ছা y, আচ্ছা y কমন নিলে তাহলে এখানে থাকবে আর কত, y প্লাস x। সো এটাকে সাদা লিখলে x প্লাস y হবে, ঠিক আছে।
কোন ডিজিটাল সার্কিটে ইনপুট এবং আউটপুটের সংখ্যা সমান? আমরা জানি হাফ অ্যাডারে। কেন? হাফ অ্যাডারে ইনপুটও দুইটা, আউটপুটও কয়টা? দুইটা। এটা সাম আর একটা ক্যারি, সেজন্য হাফ অ্যাডারের মধ্যে ইনপুট আর আউটপুটের সংখ্যা কি? সমান। তবে এখানে কথা আছে কোন ডিজিটাল সার্কিটে। আবার যদি কোন লজিক গেট বলে তখন নট গেট, নট গেট ইনপুট আর আউটপুট কিন্তু সমান। ঠিক আছে, 8 ভিত্তিক সংখ্যা হলো, এটা যদিও চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেন ছিল। আমরা জানি 8 ভিত্তিক সংখ্যা যদি হয়, যে কোনো একটা সংখ্যার ভিত্তি যদি 8 হয়, তার মৌলিক চিহ্ন 0 থেকে 7, তথা আমরা জানি 8 - 1 তথা n - 1, অর্থাৎ ভিত্তি থেকে এক বাদ দিলে যা থাকবে সেই পর্যন্ত। ধরো আমাকে বললো একটা সংখ্যা পদ্ধতির বেস হলো 6, তাহলে মৌলিক চিহ্ন কত? 0 থেকে 5। তো একটা সংখ্যা পদ্ধতির বেস বললো 4, তাহলে মৌলিক চিহ্ন কত? 0 থেকে 3। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যেহেতু ভিত্তি বলছে, তাহলে তার মৌলিক চিহ্ন 0 থেকে 7, তাহলে 0 আর 7 হবে, 8 হবে না। ঠিক আছে, সেম এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সমকক্ষ হেক্সাডেসিমেল। ওকে, আমরা একটা হেক্সাডেসিমেল নিয়ে কথা বলি। হেক্সাডেসিমেল নিয়ে যদি আমরা কথা বলি, একটা জিনিস আমরা শিখতে পারবো, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল, বাইনারিকে হেক্সাডেসিমেলে নিতে বললে আমরা দেখতে পাচ্ছি এটার বেস হলো 2, এটার বেস কত? 16। তাহলে আমরা জানি এটা ছোটো, এটা বড়, তাহলে এটা কয়টা গুণ করলে 16 হয়? 4টা। সো 4 বিট করে দাগ দিতে হবে। ওকে, এরপর আমরা জানি 2 দিয়ে 16কে ভাগ করলে 8, তাহলে 8 4 2 1 সূত্র ইউজ করতে হবে। এখানে নিজে নিজে খেয়াল করলে হয়ে যাচ্ছে, মানে অর্থাৎ ম্যাট্রিক্সগুলো এখানে আছে, যদি বুদ্ধি কাটানো যায়। তাহলে অর্থাৎ এখানে প্রথমে 4 বিট করে দাগ দিতে হবে, তারপর কোন সূত্র? 8 4 2 1 সূত্র ইউজ করবো। যেমন এখানে একটা অঙ্ক আমি করে দেখাচ্ছি, এখানে আছে 1 1 1 0, তারপরে 1 1, এটা বাইনারিতে আছে, এটাকে আমরা হেক্সাডেসিমেলে নিব। আমরা তাহলে কয় বিট করে দাগ দিব? আমরা 4 বিট করে দাগ দিব। কয় বিট? 4 বিট। ঠিক আছে, তাহলে আমরা 4 বিট করে দাগ দিলাম। ওকে, এদিকে তো 4 বিট নেই, তাহলে আর শূন্য আনবো, তাহলে দুইটা শূন্য দিয়ে 4 বিট। 4 বিট করে দাগ দেওয়ার পর 8 4 2 1, ঠিক আছে, 8 4 2 1, আবার 8 4 2 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 বরাবর 1, 4 বরাবর 1, ঠিক আছে, 2 বরাবর 1, তাহলে 8 4 12, 12 একে 8 4 2 1। তো এই 1টা 8 বরাবর, এই 1টা 4 বরাবর, এই 1টা 2 বরাবর, তাহলে এই 4টাকে যোগ করলে 14, 14কে আমরা লিখি হেক্সাডেসিমেল, লিখি হেক্সাডেসিমেলের ভাষায়। আর এখানে 8 বরাবর 1, 4 বরাবর 8, 12 কত? 8 4 কত? 12, 12কে আমরা লিখি সি, তার মানে ই পয়েন্ট সি আসবে আনসার। ই পয়েন্ট কত? সি আসবে। ঠিক আছে, নিচের কোনটি 16 বিটের কোড? আমরা জানি ইউনিকোড, এটা নিয়ে আর বলার দরকার নেই। কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক? গুরুত্বপূর্ণ, এটা একটা এমসিকিউ, যেটা পরীক্ষা অনেক সময় আসে। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্যগুলো হচ্ছে, আমরা জানি a + a = আনসার a, তবে এটা যদি সঠিক হইতে হয় তাহলে 1 হইতে হবে, এটা সঠিক হতে হলে a হইতে হবে, এটা সঠিক হতে হলে 1 হইতে হবে। ঠিক আছে, 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডার, যদিও না ডিকোডার তোমাদের সিলেবাসে ইনক্লুড নাই, এটা যদিও আমরা জানি 5টি ইনপুট বিশিষ্ট মানে হচ্ছে n এর মান 5, তাহলে 32, এখানে এটাই বোঝাচ্ছে আউটপুট 32টা হবে। কোন ডিজিটাল বোর্ডটি n সংখ্যক ইনপুট দিলে টু দি পাওয়ার n, তার মানে এটাকে আমরা ডিকোডার বলি। 3টা দিলে 8টা পায়, 8টা দিলে ধরো 3টা ইনপুট দিলে টু দি পাওয়ার 3। ওইদিকে আমি যাচ্ছি না আসলে, এই দুইটা এমসিকিউ আমাদের যেহেতু আপাতত বহির্ভূত মনে হচ্ছে, সেজন্য ওদিকে যাচ্ছি না। এত সংখ্যকে কয়টা বিট আছে? আমরা বলবো এখানে 4টা বিট আছে, 1টা 2টা 3টা 4টা। আবার অনেক সময় এটাকে সচরাচর বাইনারি শিখ থেকে 101 102 এরকম বলেই আমরা বলতেই থাকি, এগুলো দিয়ে হবে না, এগুলো দিয়ে কোনো কিছু হবে না, সেজন্য একটু খেয়াল করতে হবে। স্বাভাবিকভাবে উচ্চারণ করা যাবে শুধুমাত্র ডেসিমেল সংখ্যাকে, বাকিগুলোকে তোমার ব্যঙ্গে ব্যঙ্গে উচ্চারণ করতে হবে। তাহলে আমরা এখানে বলবো 4টা বিট আছে, আর আমরা জানি বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। ঠিক আছে, নর গেটের আউটপুট 0 হবে কখন? ওই যে বলছিলাম নর গেটের আউটপুট 0 হবে, তা আমাদের তো একটু আগে একবার সত্য সারণী বলছিলাম না, তো এটা আবার একটু মনে করে দিচ্ছি, একটু মনে করে দিই সেই সত্য সারণীটা, কারণ এখানে পাশাপাশি আরও কিছু দেখা যাচ্ছে, সেজন্য বলছি। আমরা তো জানি নর গেটের আউটপুট 0 হবে কখন। যদি আবার এরকম করে চাও, নর গেটের আউটপুট 0 হবে কখন, এটা আমরা নর গেট মানে আমরা জানি a + b হোল বার। ঠিক আছে, তাহলে আমরা জানি ইনপুট 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, যদি একবারে শর্টকাট করতে চাও তাহলে এইভাবে করতে পারো। তাহলে 0 0 যোগ করলে কত? 0, বিপরীত কত? 1। 0 আর 1 যোগ করলে কত? 1, বিপরীত করলে কত? 0। 1 আর 0 যোগ করলে কত? 1, বিপরীত করলে কত? 0। 1 1 যোগ করলে বুলিয়ান অ্যালজেব্রায় 1 নট 2। ঠিক আছে, তাহলে বিপরীত করলে কত? 0। তো আমাদের বলছে নরের আউটপুট 0 হবে। নরের আউটপুট কি হয়েছে? 0। কখন হয়েছে? সকল ইনপুট 1 হলে। 0 হয়েছে কি হয়নি? হয়েছে। এরপরে সকল ইনপুট 0 হলে, সকল ইনপুট 0 হলে কিন্তু 1, এটা হবে না। আবার যে কোনো একটি ইনপুট 1 হলে, তাহলে যে কোনো একটা 1 ইনপুট 0 হয়েছে কি হয়নি? তার মানে আনসার হবে এখানে কত? হ্যাঁ, সকল ইনপুট 1 হলে 0 হয়, এটা হবে না, এটা হবে না। ঠিক আছে, এইটা 1 আর 3 হবে। ঠিক আছে, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রটা দিয়ে আমাদেরকে বলা হচ্ছে f এর
সমতুল্য লজিক বোর্ড তিনি আঁকতে বলছে বা লজিক ফাংশনটা বের করতে বলছে। আমরা একটু দেখি এখানে এখানে সংযোগটা দেখতে পাচ্ছি, এটা এ বার থেকে এটা বি বার থেকে, তাহলে আমরা এখানে পাবো এ বার ইন্টু বি বার, আর এটা এ থেকে এটা বি থেকে এ বি পাবো। এটা হচ্ছে অর গেট, তাহলে এ বি প্লাস এ বার বি বার পাবো। ওকে, আবার এটাকে আমরা চাইলে লিখতে পারি বোঝার জন্য, এটা আমরা জানি এক্স নর গেটের সমীকরণ, যেটাকে আমরা লিখি এ এক্স অর বি হোল বার। ওকে, আবার সেটা যখন নট গেটের মধ্যে দিয়ে যাবে তাহলে এ এক্স অর বি একটা হোল বার তো আছে, আরও একটা হোল বার, তাহলে ডাবল হোল বার যদি হয় কাটা যাবে, তাহলে ডাবল হোল বার কাটা গেলে আমরা পাবো এ এক্স অর বি। সো এটা কোন গেট হবে? এ এক্স অর বি যদি পাই, এটা কোন গেট হবে? এক্স অর গেট। সো এখানে এটা এক্স অর গেট হবে। ঠিক আছে, তো উদ্দীপকে জি এর সমতুল্য লজিক গেট, অর্থাৎ আমরা জি এর যে ভ্যালুটা পেয়েছি, এখানে একটা জি নামক একটা চলক লিখছে, তাহলে এটা পেয়েছি আমরা কোন গেট? এক্সর গেট। ঠিক আছে, কোন গেট পেয়েছি? এক্সর গেট। এক্সর গেট কোথায় ইউজ হয়? হাফ অ্যাডারের ক্ষেত্রে। এক্সর গেট কোথায় ইউজ হয়? দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য। তবে কাউন্টারে কখনো কি হয় না, এক্সর গেট ইউজ হয় না কাউন্টারে। আবার বলছি, কাউন্টারে ফ্লিপ-ফ্লপ লাগে। ফ্লিপ-ফ্লপ তৈরি হয় ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা, সাধারণত ন্যান্ড গেট এবং কি দ্বারা? নর গেট দ্বারা। এখানে আনসার হবে 1 এবং 2। তো এটা একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এক্স নর গেটের চিত্র। ঠিক আছে, তো এক্স নর এটা বোঝার উপায় কি? এখানে বাঁকা মানে অর, এটা মানে ক্রস, এটা মানে বার, তাহলে আমরা এখানে পেয়েছি এটা হচ্ছে এক্স নর গেটের চিত্র। তো আমার একটা কথা মনে রাখতে হবে, এখানে আমাদেরকে প্রশ্ন করছে যে এক্সের মান 1 হবে, তার মানে এটা কোন গেট? এক্স নর গেট। তো আমাদের একটু আগে বলছিলাম জোড় সংখ্যক ইনপুট হলে, ঠিক আছে, জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0, এটা হলো এক্সর গেট, এক্সর। ঠিক আছে, আবার বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 0, সরি আউটপুট 1, এটা কোন গেটের কথা বলছি আমি? এক্সর গেট। তো এটার বিপরীত চিন্তা করলে এটা এক্স নর গেট। তাহলে এক্স নর গেটের ক্ষেত্রে জোড় সংখ্যক 1 হলে আউটপুট কী হবে? 1 হবে। যেখানে এক্সরে কী হচ্ছে? 0 হচ্ছে, জোড় সংখ্যক 1 হলে, সেখানে এক্স নরে কী হবে? 1 হবে। আর বেজোড় সংখ্যক 1 হলে এক্সরে কী হয়? 1 হয়, সেটা এক্স নরে কী হবে? 0 হবে। তাহলে এবার বলো এখানে জোড় সংখ্যক 1 নাকি বেজোড়? তাহলে বেজোড়। তবে এটা কোন গেট? সরি, জোড় সংখ্যক 1, এটা কোন গেট? এক্স নর গেট। সো এটার ক্ষেত্রে আমরা 1 পাবো। এখানে জোড় সংখ্যক 1 নাকি বেজোড়? জোড় সংখ্যক 1, সেক্ষেত্রে 1 পাবো। আর এখানে জোড় সংখ্যক 1 নাকি বেজোড়? বেজোড়। বেজোড়ের ক্ষেত্রে আমরা 0 পাবো। এক্সর গেটের ক্ষেত্রে জোড় সংখ্যক 1 হলে, আবার বলছি, এক্সর গেটের ক্ষেত্রে জোড় সংখ্যক 1 হলে আউটপুট 0, বেজোড় সংখ্যক হলো 1। এক্স নরে তার বিপরীত হবে। সো আশা করি বুঝতে পেরেছো সবাইটা। দেখো এক্সের সমীকরণ কোনটি? এখানে আমরা যে এক্সের একটা মানে লজিক গেট, এই যে এক্সের সমীকরণ, খুবই চমৎকার একটা কোয়েশ্চেন এটা। যদিও আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ বি সি, এটা পি কিউ আর। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেটের সমীকরণটা আমাদের এখানে একটা বার আছে, আসলে বারটা পরে আনসার হবে এটা। ঠিক আছে, তার কারণ এই এক্সর গেটের বিষয়টা, তো এখানে এটা না থাকলে আবার আনসার এটা হইতো। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে চিহ্ন ইনপুটে মোট কতগুলো চিহ্ন? ওই যে 65,536, 2^16 ইকুয়ালস, সেটা অবশ্যই জানো। চিহ্ন বিট কয়টি? আমরা জানি চিহ্ন বিট 2টি, একটা হলো 0-এর জন্য 1, সরি এবার বলি, প্লাসের জন্য 0, মাইনাসের জন্য 1। চিহ্ন বিট কয়টি? 2টি। আবার বলছি, প্লাসের জন্য হবে 0, মাইনাসের জন্য কি? 1। চিহ্ন বিট তাহলে কয়টি? 2টি। কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে? এটা তো আমরা অনেকবার বলছি, তো নিজেরা একটু দেখে নিবা যে কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট কী হবে? 1 হবে। তো আমরা বেসিক্যালি 0 হলে 1 নর গেটে জানি এবং ন্যান্ড গেটেও জানি, তবে নরের হবে না। কেন হবে না এক্স নরে? এক্স নরে কিন্তু 0-0 ক্ষেত্রে 1, 1-1 ক্ষেত্রে 1। ঠিক আছে, এখানে আনসার 1 আর 2 হবে।